জন রলস ন্যায়তত্ত্বের আজ দ্বিতীয় ভাগ। আমি ডক্টর দেবাশিস মিত্র। আমার চ্যানেল বেসিক্স অফ পলিটিক্যাল সায়েন্সে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। এটি রলসের ন্যায়তত্ত্বের তিনটের ভিডিও সিরিজের দ্বিতীয় ভাগ। মনে করুন আমাদেরকে কোনো একটা সমাজ গঠন করতে হবে। এমন একটা সমাজ যেখানে বিভিন্ন ধরনের লোক আছে, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ বলবান, কেউ দুর্বল। এই সমাজের কে যদি গড়ে তুলতে হয় তাহলে ধরুন আমাদের কি কোন জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কোন জিনিসটা ছাড়া আমরা সমাজ গড়ে তুলতে পারবো না, সেইটা যদি আমাদেরকে দেখতে হয় তাহলে আমরা দেখব যে এমন একটি নীতি, এমন কতগুলি সঠিক ন্যায্য নীতি যেগুলো সর্বজনসাধারণ স্বীকৃত, মানে সবার দ্বারা স্বীকৃত, মানে কমনলি অ্যাকসেপ্টেড প্রিন্সিপালস। যেগুলো প্রত্যেকেই সর্বসম্মতভাবে গ্রহণ করেছেন এবং সেই সিদ্ধান্তগুলোকে আমাদের অত্যন্ত রকমভাবে দরকার পড়বে এবং সেই প্রিন্সিপালসের আধারের উপর ভিত্তি করে আমরা একটি সমাজকে গঠন করতে পারব। এবং এই সমাজ কখন গঠিত হবে? সমাজ তখনই গঠিত হবে যখন অনেকে মিলে আমরা ঠিক করতে পারবো যে হ্যাঁ, কোনো মিলিত সিদ্ধান্তের ওপর নির্ভর করে, মিলিত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে একটি সমাজ গঠন করা যাবে। এই প্রিন্সিপালস বা এই নীতিগুলির ওপর ভিত্তি করে আমরা সমাজ সংগঠিত করার চেষ্টা করব। আমরা যদি চাই যে আমরা আমাদের এই যে সমাজের কথা আমরা বলছি সেটা জাস্ট হবে, মানে ন্যায়সঙ্গত হবে, তাহলে আমরা যে প্রিন্সিপালসগুলোকে, সিদ্ধান্তগুলোকে ঠিক করব সেই প্রিন্সিপালস বা সেই ন্যায়গুলোও যেন জাস্ট হয় বা ন্যায়োচিত হয়। তবে এখানে আরেকটা প্রশ্ন ওঠে, যে প্রিন্সিপালসগুলো বা যে নীতিগুলো আমার কথা বলছি, যার উপরে ভিত্তি করে সমাজ তৈরি করব, এই প্রিন্সিপালগুলো বা এই নীতিগুলোকে ঠিক করবে কে, নির্ধারণ করবে কে, এই নীতিগুলোর নির্ণায়ক হবে কে, এই প্রিন্সিপালগুলো কি হবে, এই নীতিগুলো কি হবে? জন রলস বলেন এই যে নীতিগুলো আছে, যেগুলো ঠিক করা হবে, যে যারা ঠিক করবেন তারা সমাজের মধ্যে দিয়ে উঠে আসবেন, মানে সমাজের প্রতিনিধি হবেন যারা ঠিক করবেন যে কি কি প্রিন্সিপালগুলো হবে। প্রিন্সিপালগুলো মূলত কি কি হবে? যাদের সংগঠিত প্রয়াসের দ্বারা এই নীতিগুলো নির্ণয়গুলো করা হবে। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে সমাজকে একটি ন্যায়সঙ্গতমূলক বানানো, মানে জাস্ট সোসাইটি বানানো। তাহলে আমরা এমন একটি সমাজের কথা বলার চেষ্টা করছি যেটা ন্যায়সঙ্গত এবং এমন কতগুলি ন্যায়ের দ্বারা যেগুলো জাস্ট সোসাইটি আমরা তৈরি করব, আমাদের লক্ষ্য সেটাই। তাহলে এই সমাজের মধ্যে আমরা আগেই দেখেছি যে বিভিন্ন ধরনের লোক রয়েছে। আমরা এইটা আগেই স্বীকার করে নিয়েছি, এরা সবাই মিলেই ঠিক করবে সমাজটি কীরকম হবে। সমস্যাটা কিন্তু ঠিক এই জায়গাটা থেকেই শুরু। সমাজের এই যে বিভিন্নতা রয়েছে, সমাজের মধ্যে যে বিভিন্ন ধরনের প্রতিনিধিত্ব রয়েছে, এই
বিভিন্নতার ফলেই এই নির্ধারণের জায়গাটা কীরকমভাবে ঠিক হবে, এই জায়গাটাতেই নিয়ে কিন্তু রলসের সমস্যা এবং একই রকমভাবে কিন্তু সমাধানের কথাও তিনি বলছেন। মনে করুন যে এরা সবাই একই জায়গায় একই রকমভাবে সবাই এসে উপস্থিত হলো, তারা সমাজের প্রতিনিধি উপস্থিত হলো, তারা কীরকমভাবে ঠিক করবেন? তারা ঠিক করবেন এইরকমভাবেই, যেখানে সবাই মিলে একসাথে এই ন্যায়ের পক্ষে যে নীতিগুলো সেটাকে নির্ধারণ করা হয়। তাহলে আমরা আগে কি দেখলাম, যে সমাজের এই সমস্ত যে প্রতিনিধিত্ব যারা করছেন, তারা সমাজের মধ্যে থেকেই তারা তাদের মতন করে তাদের নীতিগুলো নির্ধারণ করবেন। তার মানে যিনি ধনী ব্যক্তি আছেন তিনি এমন কতগুলি নীতি সাধারণকেই ঠিক করে নেবেন বা নীতি সাধারণগুলোকেই মেনে নেবেন যেটা তাদের স্বার্থ সুরক্ষিত করবে। ঠিক সেরকমভাবে দরিদ্র শ্রেণীও এমন কতগুলি নীতি নির্ধারণকে নীতি সাধারণকেই মেনে নেবেন যেগুলো তাদের স্বার্থ সুরক্ষিত হবে। প্রকারান্তরে বলবান এবং দুর্বল দুজনই ওই একই রকমভাবেই তারা মেনে নেবেন যে এমন কতগুলি নীতি নির্ধারণ তারা সবাই এক একটি শ্রেণী এক এক রকমভাবেই করবেন যেটিতে তাদের শ্রেণী স্বার্থটি সুরক্ষিত থাকে। নীতি সাধারণগুলো কিন্তু তাদেরই স্বার্থ রক্ষা করার জন্য থাকবে। তাহলে এটা আমরা বলতে পারি যে সমাজের এই নীতি নির্ধারণগুলোর এমন রকমভাবেই হবে যেখানে কিন্তু কোনোভাবেই নিরপেক্ষ নীতি নির্ধারণ করা হচ্ছে না এবং প্রত্যেকটি শ্রেণী প্রত্যেকটা তাদের শ্রেণী স্বার্থকেই সুরক্ষিত করবে। মানে ধনী ধনীর, দরিদ্র দরিদ্রর, বলবান বলবানের, দুর্বল দুর্বলের। তাহলে এই ব্যবস্থার মধ্যে যে নীতি নির্ধারণ করা বা যে নীতিগুলো ঊর্ধ্বে আসবে সেগুলো কিন্তু শ্রেণী নিরপেক্ষ নয়। রলসের লক্ষ্য কিন্তু এমন কিছু নীতিগুলো মানে প্রিন্সিপালগুলোকে দরকার যেগুলো কিন্তু জাস্ট হবে। এই জায়গায় দাঁড়িয়ে সেটা কিন্তু সম্ভব নয়। তাহলে এই সমস্যার সমাধান করতে গেলে রলস আমাদের একটি থট এক্সপেরিমেন্ট, চিন্তার কথা বলেন, চিন্তনের কথা বলেন। তিনি আমাদের বলেন এটা একটা চিন্তা করতে, যদি এইটা সমস্যা থাকে এবং এটা একটা বাস্তবিক সমস্যা, এই বাস্তবিক সমস্যা যদি থাকে তাহলে আমাদের কি চিন্তন, আমাদের মননের জগতে কি নিয়ে আসতে হবে বা কিভাবে আমরা ভাবতে পারবো যে এই সমস্যাটাকে থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তাহলে এক্সপেরিমেন্টটা কি, থট এক্সপেরিমেন্টটা কি? তাহলে এই থট এক্সপেরিমেন্টটার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পারবো এই সমস্যার সমাধানের একটা উপায় রয়েছে, যে এই যারা এই নীতিগুলোকে যারা ঠিক করবেন, যে মানুষেরা এই নীতিগুলোকে ঠিক করবেন, যাদের এই প্রিন্সিপালস বা নীতিগুলোর প্রয়োজন, রলস বলেন যদি এই যারা ঠিক করছেন নীতিগুলো তারা যদি তাদের নিজেদের অবস্থানগুলিকে, তাদের অবস্থানগুলি সম্বন্ধে তারা সম্যক জ্ঞান তাদের নেই, তারা নিজেরা জানে না। দ্যাট মিন্স ধনী জানে না ধনী ধনবান শ্রেণীর থেকে সে আসছে, দরিদ্র জানে না সে দরিদ্র শ্রেণীর থেকে আসছে, দুর্বল জানে না সে দুর্বল শ্রেণীর থেকে আসছে, বলবান জানে না সে বলবান শ্রেণীর থেকে আসছে। তখন তাহলে কি পরিস্থিতি হয়ে উঠবে? তাহলে তখন এই সবাই যদি এক এক করে তাদের জায়গাগুলো সম্বন্ধে না জানতে পারে, এই কি হতে পারে কি হতে পারে না এই সম্বন্ধে যে তাদের জ্ঞান থাকে না, এই পরিস্থিতিকে, এই কন্ডিশনটাকে রলস বলছেন যে এটি একটা পরিস্থিতি যেখানে তারা নিজেদের
অবস্থার সম্বন্ধে সম্যক জ্ঞান নেই, মানে যাকে তিনি বলছেন অজ্ঞতার অবগুণ্ঠন বা ভেল অফ ইগনোরেন্স। এবং এই ভেল অফ ইগনোরেন্সের মাঝখানে সমাজের মধ্যে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে তিনি বলছেন মূল অবস্থান বা অরিজিনাল পজিশন। এবং যারা এই অরিজিনাল পজিশনের মধ্যে অবস্থিত রয়েছেন, যে মানুষগুলো অবস্থিত রয়েছেন, তাদের এই পরিস্থিতিটার কথা হিসেবে বলছেন তিনি, সেটা হচ্ছেন ভেল অফ ইগনোরেন্স। মানে সেই একই কথা আমাকে আবার রিপিট করতে হচ্ছে, ভেল অফ ইগনোরেন্সের মধ্যে মানুষ তার নিজের শ্রেণীগত চরিত্রের অবস্থান সম্বন্ধে অবহিত নয়। ধনী শ্রেণীর চরিত্র সম্বন্ধে অবহিত নয়, দরিদ্র শ্রেণীর সম্বন্ধে অবহিত নয়। তাহলে তারা কখনোই এই জায়গায় দাঁড়িয়ে কখনোই চিন্তা করতে পারবে না যে কীরকম এমন একটা নীতি নির্ধারণ হবে যেটা তার জন্যে সঠিক কিনা, কারণ সে জানে না তার শ্রেণী চরিত্রটি কী। তাই এই সমাজের এই চরিত্রটির যে দুটো ভাগ, যেখানে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে মানুষের অবস্থা তার সম্যক জ্ঞান নেই, সেটাকে তিনি বলছেন ভেল অফ ইগনোরেন্স। আর পরিস্থিতিটার কথাকে তিনি বলছেন অরিজিনাল পজিশন। এই অরিজিনাল পজিশন এবং ভেল অফ ইগনোরেন্স একটি দৃষ্টান্তর মাধ্যমে দেখি, একটি ইলাস্ট্রেশনের মাধ্যমে দেখি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আরেকটু। যে এখানে যে ছবিতে যে কেকটি দেখা যাচ্ছে, সেই কেকটি দুই ব্যক্তির মধ্যে, ধরে নেওয়া যাক ক এবং খ এর মধ্যে এই কেকটি বিতরণ হবে এবং তারা নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হলো। ক এবং খ তাদের মধ্যে তারা চুক্তিবদ্ধ করলেন যে ক ব্যক্তি কেকটিকে কাটবেন, কেটে খ ব্যক্তিকে দেবেন এবং ক্ষয়ের দায়িত্ব হচ্ছে ওই কেকটিকে দুজনের মধ্যে বন্টন করা। তাই ক ব্যক্তি এখানে কিন্তু সম্পূর্ণভাবে একটি ভেল অফ ইগনোরেন্সের মধ্যে, মানে ক কিন্তু জানে না যে কোন পিসটি, মানে কেকের কোন অংশটি তাকে দেওয়া হবে। তার কারণ কয়ের দায়িত্ব শুধুমাত্র কেকটি কাটার, অপরপক্ষে ক্ষয়ের দায়িত্ব কিন্তু ওই কেকটিকে দুজনের মধ্যে বন্টন করার। তাই ক সম্পূর্ণরূপেই এই জায়গাতে একটি অরিজিনাল পজিশনে স্থিত এবং সম্পূর্ণ ভেল অফ ইগনোরেন্সের মধ্যে রয়েছে। তার কারণ আগে বন্টন হয়নি, এবং বন্টন হলে কি রূপে তার কাছে আসবে কেকটির সেটাও সে জানে না। সুতরাং অরিজিনাল পজিশন এবং ভেল অফ ইগনোরেন্সের মধ্যে ক দাঁড়িয়ে, সেই কারণের জন্যে কয়ের সম্পূর্ণ প্রচেষ্টা থাকবে যে কেকটিকে যেন সমানভাবে বন্টন করা যায়, যাতে যখন ক্ষয়ের ওপর দায়িত্ব আসবে সেও যখন ওই কেকটির চেহারাটিকে দেখতে পারবে, মানে দুটি কেকের চেহারা দেখতে পারবে, তখন তার মধ্যেও যেন কোনো রকম পার্থক্য নজর না পড়ে এবং তার ফলে সে বন্টন করতে দ্বিধাগ্রস্ত হবে না এবং কম বেশির কোনো ব্যাপার উঠে আসবে না। সেই জন্যেই কোনো ছোট বড় পিসের ব্যাপার উঠে আসবে না। তাহলে ক এমনভাবেই কেকটি কাটবে যাতে সমান ভাগে ভাগ করা যায়, ইকুয়ালি ডিভাইড হয়। যে কোনো একটা পিস উঠালেই যেন কোনো ছোট বড় ব্যাপার না হয়, মানে তাকে যেন ছোট পিস তার হাতে যেন না আসে, তাই ইকুয়াল পার্টে যেন সেটা ডিভাইড হয়। এইরকমভাবেই অরিজিনাল পজিশনে ব্যক্তিরা জানে, তারা ওই তাদের বর্তমান পরিস্থিতির সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই, কিন্তু বিতরণের ফলে, অধিকার বিতরণের ফলে
নীতি বিতরণ ফলে, নীতি তৈরি করার ফলে এমনও হতে পারে যে সে পোরেস্ট অফ দ্য পোরও হতে পারে, উইকেস্ট অফ দ্য উইক হতে পারে, রিচেস্ট অফ দ্য রিচও হতে পারে। কিন্তু যাই হতে হোক না কেন, কেউই কিন্তু কেউ রিস্ক ওঠাবে না, কারণ সে কিন্তু পোরেস্ট অফ দ্য পোর সিচুয়েশনেও চলে আসতে পারে, মানে ওই কেকের কম অংশটা সে কিন্তু পেতে পারে। তাই অরিজিনাল পজিশনের মধ্যে যে প্রিন্সিপালটা তাই এমন রকমভাবেই তৈরি করতে হবে যাতে কেকের অংশের মতন যাতে সমানভাবে বণ্টিত হয় এবং কেউই যেন পুয়ারেস্ট অফ দ্য পুয়ার অফ পজিশনে না আসে। এইভাবে রলস চেষ্টা করেছেন যে কীরকমভাবে অরিজিনাল পজিশনে দাঁড়িয়ে ব্যক্তি তার ওই ভেল অফ ইগনোরেন্সের কারণে নীতি এমনভাবে তৈরি করে যে নীতিগুলি সবার জন্যে ন্যায় বন্টন করতে সক্ষম হয়। মূল অবস্থান কি, অরিজিনাল পজিশন কি? অ্যাকর্ডিং টু রলস এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, একটা প্রকল্পিত চিন্তা, যেখানে সমাজের তৈরি হওয়ার আগেই একটা ইমাজিনারি সিচুয়েশন, একটা কাল্পনিক অবস্থা, যেখানে রলস বারবার করেই জোর দিচ্ছেন হাইপোথেটিক্যাল অবস্থার। রলসের এই অরিজিনাল পজিশনটা কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট নয়, কোনো ইতিহাসে আগে কীরকম হয়নি যে অরিজিনাল পজিশনে মানুষ আছে। উনি জাস্ট শুধুমাত্র আমাদেরকে চিন্তা করার কথা বলছেন, ইম্যাজিন করার কথা বলছেন। তাহলে আমাদেরকে যদি একটা জাস্ট প্রিন্সিপালকে নির্মাণ করতে হয়, যেটা ন্যায়োচিত, যেটা জাস্ট, যেটা সিদ্ধান্তের আধারের ওপরে সমাজের গঠন হবে, যেটাকে সমাজ যাকে দিয়ে শাসন করা যাবে, আমাদের সমাজে নির্মাণ করা যাবে, আমাদেরকে তাহলে কিন্তু ব্যক্তিগুলোকে অরিজিনাল পজিশনে কিন্তু নিয়ে যেতে হবে। কারণ এই অরিজিনাল পজিশনের মধ্যে দিয়েই আমাদের কিন্তু সমাজ গঠন হবে। তাহলে এই ভেল অফ ইগনোরেন্স যদি বলি, পর্দা, মানে ভেল মানে হচ্ছে পর্দা, যেখানেই লোকেরা কিন্তু, ব্যক্তিরা কিন্তু তাদের সম্বন্ধে কিছু সম্বন্ধেই জানে না। সেগুলো কীরকম, তারা কি তাদের নিজেদের সম্বন্ধে কী জানে না, কিছুই জানে না। তারা জানে না যে তারা তাদের সমাজে তাদের কি অবস্থা বা তাদের কি পরিস্থিতি, সমাজে তৈরি হয়ে যাওয়ার পরে তাদের কি অবস্থান হবেন সেটাও সম্বন্ধে তারা কোনো তাদের জ্ঞান নেই। এটাই হচ্ছে ভেল অফ ইগনোরেন্সের মূল কথা। তারা জানে না যে তারা ধনী হবে না দরিদ্র হবে, না দুর্বল হবে, না ট্যালেন্টেড হবে, না মানসিকভাবে অসুস্থ হবে। তারা জানে না কোন পর্যায়ে তারা যাবে। এই ভেল অফ ইগনোরেন্সের মধ্যেই তারা যখন জানে না তাদের কি অবস্থা, এর মধ্যে থেকেই তারা এমন কিছু সিদ্ধান্ত নির্ণয় করবে যেখানে দাঁড়িয়ে সিদ্ধান্তগুলো হবে ন্যায়োচিত, নিরপেক্ষ। তার কারণ মানুষ এই অবস্থায় দাঁড়িয়ে তারা কিন্তু কোনো রকমভাবেই এমন কোনো সিদ্ধান্ত নেবে না, বা উল্টোটা বলা উচিত, এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করবে যাতে সবার জন্য সঠিক হয় বা সবার জন্য ন্যায়োচিত হয়। সেটা দরিদ্রের জন্য, গরিবের জন্যও, ট্যালেন্টেডের জন্যও, সবার জন্যও এটা একদমই ন্যায়োচিত হবে এবং উপযোগী হবে। তাই এমন একটা স্থিতি, এই যেটা ন্যায়োচিত, ন্যায়সঙ্গত এবং জাস্ট প্রিন্সিপাল, তারা এই জায়গা থেকেই তারা কিন্তু নির্মাণ করতে পারবে। রলসের জাস্টিস কিন্তু এই বক্তব্যটা বলছেন। ভেল অফ ইগনোরেন্সের সঙ্গে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, মানে এটা অনেকবারই শোনা যায়। ভেল অফ ইগনোরেন্সের মানে হচ্ছে সম্পূর্ণ অজ্ঞানতার ব্যাপার না, এরকম কিন্তু নয়। তারা কিন্তু জানে না শুধুমাত্র তাদের নিজেদের সম্বন্ধের ব্যাপার। তারা নিজেরা জানে না যে সে দুর্বল, না গরিব, না ধনী, না দরিদ্র, সমাজে তাদের ওই পরিস্থিতিটা জানে না। তাদের শুধু এইটুকুনি জ্ঞান তাদের কিন্তু নেই। রলস কিন্তু এটা বারবার করে বলছেন। এইটাই কিন্তু ভেল অফ ইগনোরেন্সের মানে। কিন্তু এটার মানে নয় যে মানুষ জানে না সায়েন্স সম্বন্ধে, বিজ্ঞান সম্বন্ধে, মানুষ জানে না সমাজ সম্বন্ধে। এটার ব্যাপারে কিন্তু রলস বলছেন যে নয়, মানুষ শুধু আনকন্ট্রোভার্সিয়াল ফ্যাক্টস যেগুলো আছে সেগুলো অবিতর্কিত যে তথ্যগুলো আছে সেই সম্বন্ধে তারা জানে না।
সমাজ কি, রাজনীতি কি, অর্থনীতি কি, বিজ্ঞান কি, এইগুলো সম্বন্ধে সমস্ত কিছু কিন্তু তারা পরিচিত, তারা কিন্তু অবহিত। তারা কোথায় কি করতে পারবে, এই সমস্ত কথা, এই সমস্ত বক্তব্যগুলো, এই যে প্রুভেন ফ্যাক্ট, এইগুলোকে সম্বন্ধে তারা কিন্তু, যেগুলো তারা কিন্তু তাদের সেই জ্ঞান তাদের রয়েছে। শুধুমাত্র তাদের স্থিতাবস্থা সম্বন্ধে কিন্তু তাদের কোনো জ্ঞান নেই। নিজেদের অবস্থা সম্পর্কে কিন্তু তারা অজ্ঞ। এই নিজেদের অবস্থা সম্বন্ধে অজ্ঞতার ফলে এবং মূল অবস্থায় থাকার জন্যে তারা যেহেতু জাস্ট প্রিন্সিপাল মানে ন্যায় সম্বন্ধে ধারণা নীতিগুলোকে তারা যেহেতু বাছাই করবেন, এই বাছাই করার জন্যে তাদের মনে কিন্তু একটা সবসময় এই ভয়টা থেকে যাবে যে তারা কিন্তু এমন একটা জায়গায় চলে না যায় যেখানে তারা নীতি নির্ধারণের ফলে এমন একটা জায়গায় চলে না যায় যে তারা পোর অফ দ্য পোরেস্ট হয়, গরিবের দরিদ্র থেকেও দরিদ্রতম। এই ধরনের রিস্ক কিন্তু কেউই কিন্তু তুলতে চাইবে না, কারণ এই ওয়ার্স্ট কন্ডিশনে কেউ কিন্তু নিজেকে ফেলতে চাইবে না। এই ফেলতে না চাওয়ার জন্যে তারা যে নীতিটা প্রণয়ন করবে, তারা যে নীতি প্রণয়ন করার চেষ্টা করবে, সেটা কিন্তু সবার জন্যেই সুখকর। এই সুখকরের আইডিয়াটা কিন্তু আবার উপযোগিতাবাদ মানে ইউটিলিটেরিয়ানিজম থেকে কিন্তু আলাদা। এই আলাদাকে বলতে গিয়ে রলস কিন্তু তার নীতির কথা বলছেন। তিনি ন্যায়ের দুটি নীতির কথা বলছেন। ন্যায়ের দুটি নীতি, প্রথমটি হল প্রত্যেক ব্যক্তির পক্ষে সর্বাধিক সম্ভাব্য মৌলিক স্বাধীনতা বিতরণ সমানভাবে করতে হবে। তাই এই প্রথম নীতিটি বিচারের জন্যে দুটি আলাদা আলাদা পংক্তি বা বলা যেতে পারে দুটি আলাদা আলাদা নীতি রয়েছে। আমরা আসছি সেটা পরে। দ্বিতীয়টি হচ্ছে যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সক্রিয় প্রতিকারের দিকে পরিচালিত করা, যাতে তারা সামাজিক এবং অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ প্রতিক্রিয়া হিসেবে যাতে নেতৃত্ব দেওয়া যায়। এই দুটি নীতি এবং রলসের জাস্টিসের ধারণা, এটি আমরা পরের ভিডিওতে করব, করে রলসের জাস্টিসের ধারণা সম্বন্ধে সম্পূর্ণ ভিডিওটিকে শেষ করব। ধন্যবাদ।